আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিনেব্লাস্টে। আজকের আয়োজনে সবসময় মতো ফারজানা বিথি আছি আপনাদের সাথে, এবং আপনারা জানেন এটিএন বাংলায় সিনেব্লাস্ট মানেই কিন্তু হালের জনপ্রিয় নিন্দিত নন্দিত সিনেমার আশেপাশে সিনেমায় যারা আসলে কাজ করেন তাদেরকে নিয়ে ছোট্টখাট্ট একটা আড্ডা দেবার চেষ্টা করি। আজও ব্যতিক্রম নয়। আজ আমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, আমি জানি অন্যান্য যে কোনো পর্ব থেকে আজকে একটু গ্ল্যামারাস লাগছে এই কারণেই, কারণ আজকে এমন একটা মানুষের সাথে আড্ডা দিব যে আসলে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং প্রাউডেস্ট কস্টিউম ডিজাইনার, না আদার দেন ইদিলা ফরিদ তুরিন। আমি ভাবছিলাম যে ইদিলাতে গিয়ে ধাক্কা টাকাও তার আগে খেয়ে ফেলছি। ওয়েলকাম টু মাই শো তুরিন, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস টাইম। কেমন আছো? তো কঠিন একটা নাম, সব সময় হচ্ছে যেন আমি তুরিন বলি সবাইকে যেন সহজ হয়। ওকে, আছি, ভালো আছি। আমি তোমাকে পার্সোনালি যতটুকু চিনি, তুমি তোমার টিম থাকলেও তুমি সব কাজে তোমাকে ইনভলভ রাখতে চাও এবং তুমি খুব খুঁতখুঁতে। এই কথাটা ইন্ডাস্ট্রিতে আছে যে তুরিন অনেক খুঁতখুঁতে, এটা কতটুকু সত্য? খুঁতখুঁতেটাকে বলতে চাই যে আমি আমার কাজটাকে পারফেক্টলি করতে চাই অনেস্টলি। যতক্ষণ পর্যন্ত কাজটা পারফেক্টলি না হয় ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে ওই ইগারনেসটা কাজ করে যে আমার হয়তো হয়নি। কারণ আই বিলিভ যে আমার যে মিডিয়ামটা কাজ করা সেটা তো আমার পারফর্মারের সাথে। সো পারফর্মারের পারফরমেন্স তখনই ও বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে যখন ও ওই ক্যারেক্টারটা হতে পারবে। সো আমি যতক্ষণ ওকে বেস্ট কাপড়টা দিতে পারবো ও তো ক্যারেক্টারটা হতে পারবে না। সো আমার কাজের সাথে পারফরমেন্স কিন্তু একদমই ওতপ্রোতভাবে জড়িত। সো আমার জন্য এর জন্য হয়তো খুঁতখুঁতে বলবো না, আমি বলবো যে আমি পারফেকশনিস্ট। আমি যদি বলি 2020-এর পর থেকে সিনেমার যে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে এবং তোমরা যেভাবে কাজ করছো, স্পেশালি মানে থাকে না যে এডুকেটিভ কস্টিউম ডিজাইনার পাচ্ছি, এডুকেটিভ মেকআপ আর্টিস্ট পাচ্ছি, এডুকেটিভ সিনেমাটোগ্রাফার পাচ্ছি, যারা এই বিষয়গুলো নিয়ে পড়েছে, এই বিষয়গুলো নিয়েই কাজ করছে এবং এই বিষয়গুলো সম্পর্কে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সামনে থাকে। এবং আমি বলবো যে ইউ আর ওয়ান অফ দেম who started doing this, মানে থাকে না সুন্দর করে গুছিয়ে। তোমার নিজের একটা টিম আছে এবং তুমি খুব প্রফেশনালি সবকিছু মেনটেন করো। তারপরও ডিরেক্টরদের সাথে যখন বসা হয় তখন ডিরেক্টররা বলে তুরিনকে যদি মানাও করি যে তুরিন লাগবে না, তারপরও তুরিন মার্কেটে যাবে, তারপরও তুরিন মেক শিওর করবে যে না ওইটাই আসতেছে। সো এই জিতটা আসলে কেন তুরিন করে সবসময়? আমার কাজটাই এমন যে আমার কাজটার সাথে পারফেকশনিস্ট হওয়ার ব্যাপারটা একদমই জড়িত। সো আমার মনে হয় যে ডিরেক্টর যতই নিষেধ করুক যে তুরিন আসা লাগবে না, সেটে আসা লাগবে না, মার্কেটে যাওয়া লাগবে না, কিন্তু আমার সবসময় মনে হয় যে আমার নিজের চোখে দেখতে হবে যে আমার পারফর্মার কমফোর্টেবল কিনা, আমার কাপড়টা আমি যে এটা ভাবনার জায়গাটা একদম সঠিকভাবে আমার স্ট্যান্ডার্ড দিতে পারলো কিনা। সো আমার মনে হয় যে আমার সব জায়গায় থাকাটা পার্ট অফ মাই জব। সো ওইটা আমাকে কেউ বলুক না বলুক তাতে কিছু আসে যায় না, আমার থাকতেই হবে। তোমার যদি ব্যাকগ্রাউন্ডটা আমি জানতে চাই, আমি তো সবকিছু জানি। On other note, Turin is my best friend. So I know everything about her, but you guys need to know so many things about her যেটা আসলে একটা শোতে সম্ভব না। তারপর আমি চেষ্টা করছি তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুই জানতে চাই এবং কখন থেকে মনে হলো এই মাথায় ক্যারাটা উঠলো যে কস্টিউম ডিজাইনার হবে? আমার প্রথমত তো আমার স্কুল ছিল ধানমন্ডি গার্লস কলেজ, ঢাকা কমার্স কলেজ, আর আমার বাকি অনার্স মাস্টার্স হয়েছে ইউল্যাব থেকে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি ইউল্যাব থেকে আসলে ফ্যাশন ডিজাইনিং ওই সাবজেক্ট নেই, সো ওখান থেকে পড়াশোনা করিনি। আমার অনার্স মাস্টার সবই হয়েছে ডিরেকশনের উপর। অনেস্টলি যেটা বলি, আমার ক্যারিয়ার শুরু হয়নি কস্টিউম ডিজাইনার হবো এটা ভেবে, কিছু ভেবেই শুরু হয়নি, জাস্ট র্যান্ডম অপরচুনিটিতে আমি আমার কাজ শুরু করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। এরপর সময়ের সাথে আমি বলবো জোর করেই আমি যে হাউসে কাজ করতাম ওই হাউসের যে ডিরেক্টর শারাফ আহমেদ জীবন ভাইয়া, উনি আমাকে জোর করে কস্টিউম ডিজাইনার বানিয়েছে। ওখান থেকেই 2010-এ 2011 এই মাঝামাঝি সময় আমার জার্নিটা শুরু হয়েছিল কস্টিউম ডিজাইনার হিসেবে। তো আমি মানে সবসময় গ্রেটফুল টু জীবন ভাইয়া, কারণ উনি যদি পুশটা না করতো আমি হয়তো আজকে অন্য কিছু হতে পারতাম, হয়তো ডিরেক্টর হতে পারতাম, আমি নায়িকা হতে পারতাম। মিস হয়ে গেল না, এখনো তুমি এনি টাইম নায়িকা হতে পারো। আচ্ছা, সুযোগ বন্ধু যদি ডিরেক্টর না হয় তাহলে তো কেউ নিবে না, বুঝছো না? কস্টিউম ডিজাইনার আমি হব তোমার জন্য ডিরেক্টর, অসুবিধা নাই। আচ্ছা, সো জীবন ভাই থ্যাংক ইউ সো মাচ অন বিহাফ অফ সিনেব্লাস্ট অ্যাজ ওয়েল। তুই একটু জানতে চাই যে ধরো যে কোনো শুটিং সেটে আমরা সবসময় একটা কথা খুব শুনি যে নায়ক নায়িকাদের ওয়ার্ডরোব ম্যালফাংশন বেশি হয়। হ্যাঁ, সেটা কোনো দেখা যায় যে অ্যাকশন সিনে হোক কিংবা রোমান্টিক সিনে হোক, দেখা যাচ্ছে যে নায়িকা
বাতাসে হাওয়ায় শাড়ির আঁচল বা ওড়না উড়েছে, ওড়না চলে গেছে, এবং অনেক কিছু হয় শুটিং সেটে। তোমার যদি বলি যে অনেকগুলো সিনেমায় আসলে তুমি রিসেন্টলি যদি বলি প্রিয় মালতী অনেক আলোচনায় আছে এখনো, মানে ওইটা নিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু অনেক, কারণ খুব ভালোবাসার মানুষজন আসলে এই প্রজেক্টে আছে। এছাড়া তুমি রিক্সা গার্লের সাথে ছিলে, একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট বলবো রিক্সা গার্ল। তুমি অনেক বড় বড় ডিরেক্টরদের সাথে কাজ করেছো, তো যে কোনো শুটিং সেটেই তো মজার তো অনেক কিছু থাকে। ওয়ার্ডরোব ম্যালফাংশন কোন সিনেমার শুটিং এ বেশি হয়েছে? ম্যালফাংশন ওইভাবে অনেস্টলি হয়নি, মানে থাকে না যে ছিঁড়ে গেছে, বাট ওইখানে তোমার আসলে ওইটার স্পেয়ার কোনো কিছু নাই। আমার এর থেকেও ভয়ঙ্কর সিচুয়েশন হয়েছে ম্যালফাংশন, তাও তো হচ্ছে সর্ট করা যায় মানে ইমিডিয়েটলি, কারণ আমাদের তো একটা বেসিক মানে আমি যেটা বলবো রুডিমেন্টাল যেই স্কিল, সেলাই করার সুইং করার স্কিলটা আমাদের সব ডিজাইনারদেরই আছে। সো যেটা আমার একবার হয়েছিল রিক্সা গার্লের শুটিংয়ে, আমরা সব কিছু গুছিয়ে বেশ দূরে হোতাপাড়া পার হয়ে একটা জায়গাতে ফিল্ম সিটিতে আমরা শুটিং করতে গিয়েছি। সো সকাল থেকে আমি সব সিন ওয়াইজ গুছানো, একটা কাপড় কোনো একটা মানে নাইমার একটা সিনে অ্যাকশন ফাইট সিনের কাপড় আমি বারবার আমার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করছি যে এই কাপড়টা কি আসছে নাকি, ও আমাকে 100% কনফার্ম করছে আপু কাপড় আসছে। শর্টে জাস্ট 1 ঘন্টা আগে গিয়ে দেখি কাপড়টা নাই, ওকে অন্য একটা কাপড়, ও ভাবছে ওই কাপড়টা, কিন্তু 1 ঘন্টা পর শর্ট। এখন আমাদের তো সবার কলিজার পানি নাই, কারণ হচ্ছে ওই সিনটা আজকে করতেই হবে, লোকেশন ছেড়ে দিতে হবে, ওই আর্টিস্ট পরের দিন বিদেশ চলে যাবে, নাইমা বাইরে চলে যাবে, আমার এই সিন না হলে শুটিং মানে গল্পই হবে না, আবার এটা কন্টিনিউটি সিন। তারপর আমি আমার চিফে দিকে জানানোর পরে ও যেটা করছে পরের একটা সিন আগে করে আমাকে বলছে আপনার 2 ঘন্টা টাইম আছে আপু, কিভাবে ম্যানেজ করবেন আপনি করেন। এরপর আমরা ঢাকার পাঠাওয়ালাকে ফোন দিয়ে অফিসে পাঠায়, তাকে দিয়ে কাপড়টা পিক করে, সে ওই কাপড় নিয়ে হোতাপাড়া যাওয়ার পরে শুটিং হয়েছে, কিন্তু কেউ জানে না। ওকে, হয়তো ম্যালফাংশন ওইভাবে না হলেও এই ধরনের ডিজাস্টার এভরি আদার ডে চলতেই থাকে। এটা আমি প্রত্যেকটা ডিজাইনারই হয়। আচ্ছা, তোমার দামাল তুমি করেছো, দামালের কস্টিউম তুমি করেছো। দামালে আসলে ম্যাক্সিমাম কস্টিউম তো জার্সি আর হাফ প্যান্ট, হ্যাঁ। তারপরে তো থাকে না যে মেয়েদের কস্টিউম ডিজাইন করতে একটু ভালোই লাগে, কারণ সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, শেপ থাকে। ছেলেদের তো আসলে কস্টিউমের কোনো আগাগোড়া নাই, এটা আমরা মনে করি, বাট স্টিল নায়কদের অনেক নখরা থাকে, সেটা কস্টিউম ডিজাইনাররাই জানে। একটু জানতে চাই কোন নায়ক নখরা বেশি করে? না ভাই, আমার সব নায়ক দে আর ভেরি কোঅপারেটিভ, কেউ নখরা করে না। হ্যাঁ, তবে আমার সবচেয়ে মনে হয় যে খুবই কনসার্ন, অথবা আমি নখরাটাকে অনেস্টলি ট্যান্ট্রাম হিসেবে নেই না। আমার মনে হয় যদি কোনো আর্টিস্ট এটা ওদের কস্টিউম ওটা কনসার্ন সমানে দে আর অন দ্য রাইট ট্র্যাক। সো আমার সবচেয়ে নখরাওয়ালা আর্টিস্ট এই সেন্সে হচ্ছে শরীফুল্লাহ। ওকে, ওর হচ্ছে প্রত্যেকটা এভরি সিঙ্গেল ডিটেল জানতে হবে, কি করবি, কেন করবি, আমাকে বল, আমার সাথে বস। ও অনেক কিছু বলে, দিন শেষে আসলে আমার আইডিয়াটাও মেনে নেয়, কিন্তু অনেক কিছু বলতে থাকে, এটা কর, ওইটা কর, এটা কর। আবার আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক রিজেকশন হয় ওর আইডিয়া যে না ভাই এসব করবো না, কিন্তু দিন শেষে ও আমি যেটা ফাইনাল আমার যেটা প্ল্যান ওইটাই এগ্রি করে। সো আমি বলবো সব আর্টিস্টই আমার জন্য খুব ভালো, বাট আমার নকরাওয়ালা আর্টিস্ট। আমি একটু নোনা জলের কাব্যের জানতে চাই, যখন এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা আসলো, এত বড় একটা রিকগনিশন, কেমন ছিল অনুভূতি যখন ফোন দিল তোমাকে? আমি তো জানি, দর্শকরা একটু জানুক। আমার অনেস্টলি নোনা জলের কাব্যটা আমার লাইফের এমন একটা প্রজেক্ট ছিল, খুবই ইনোসেন্ট একটা প্রজেক্ট ছিল, যেটা আমার ক্যারিয়ারের খুবই ইনিশিয়াল একটা ফিল্ম প্রজেক্ট। তখন কিছুই ভাবিনি এই প্রজেক্টটা কেন করছি, কেন করব না, অথবা এই প্রজেক্ট থেকে আমি কি পাবো, কত টাকা পাবো। আমার গল্পটা ভীষণ ভালো লেগেছে এবং আমি জাস্ট 2 মাসের জন্য চলে গেছি বরিশাল। আমার এরপর সিনেমা রিলিজ হয়েছে, আমি এক্সাইটেড, কিন্তু কখনোই আমি এই সিনেমাটা আমাকে এত বড় একটা অ্যাচিভমেন্ট দিবে কোনোদিন ভাবিনি, কোনোদিন আশাও করিনি, কোনোদিন নিরাশাও হইনি কোনো কাজ নিয়ে। সো নোনা জলের কাব্য আসলে চেঞ্জ মাই লাইফ। আমার পুরো ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আমি বলবো, যে এই মোমেন্টে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছি। এরপর অন্যদের কথা আমি জানি না, বাট আমার লাইফ তো অ্যাজ আ কস্টিউম ডিজাইনার অনেক পরিবর্তন এসেছে, কারণ আমি ওই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর যে একজন টেকনিশিয়ানও সেলিব্রেটেড হইতে পারে, এটা আমার মনে হয়েছে যে
আমি একটা এক্সাম্পল আমার ইন্ডাস্ট্রির জন্য, মানে আমি এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমি প্রথম 1 মাস আমি কংগ্রেচুলেশন শুনতে শুনতে এত কংগ্রেচুলেশন আমি আমার বাচ্চা হওয়ার পরেও পাইনি। ওকে, এত সেলিব্রেশন, মানে আমার জন্য আমার কলিগদের আনন্দ উচ্ছ্বাস, এটা আসলে আনবিলিভেবল। একটা মেয়ে হিসেবে কস্টিউম ডিজাইনার হওয়া কতটুকু আসলে চ্যালেঞ্জিং? কারণ তোমার শুটিং সেটে থাকতে হয় এবং অনেকেই মনে করে কস্টিউম ডিজাইনার ইজ দ্য পারসন হু সিউ দ্য ক্লোথস অ্যান্ড পুট অন দ্য আর্টিস্ট, বাট বিফোর দ্যাট কতটা ঝুঁকি ঝামেলা যে আসলে যেতে হয়, সেটা ডিরেক্টরের সাথে হোক, আর্টিস্টের সাথে হোক, এবং একটা প্রজেক্ট নিয়ে বসে ওই প্রজেক্টের প্রত্যেকটা সিন নিয়ে ডিসকাস করে। আমার মনে হয় যে আর্টিস্টরাও এত প্যারা খায় না যতটা কস্টিউম ডিজাইনার খায়। একটু তোমাদের কাজটা একটু যদি ফলো করে বলো তাহলে দর্শক বুঝতে পারবে। দেখো, আমার একটা জিনিস সবসময় মনে হয় যে কোনো কাজই ইকুয়াল ডিফিকাল্ট ফর এনি ফিমেল অর মেল টেকনিশিয়ানদের জন্য যে কোনো মানে যে কোনো জেন্ডারের মানুষের জন্যই কঠিন। সো মেয়ে হিসেবে আমার জন্যও কঠিন, একটা ছেলে হিসেবে তার জন্যও কঠিন। কিন্তু অবশ্যই আমার কাজটাই এরকম যে এটাতে অনেক 3টে স্টেজে আমার কাজটা হয়। একদম ইনিশিয়ালি প্রি প্রোডাকশন থেকে একদম শেষ হয়ে সিনেমাটা রিলিজ হওয়া পর্যন্ত আমার কাজটা কিন্তু চলতে থাকে। প্রি প্রোডাকশনে আমার ডিরেক্টরের সাথে বসা, পারফর্মারদের সাথে বসা, তাদের ক্যারেক্টার ব্রিফ করা, এরপর আমার শুটিং ফেজে পুরো শুটিংটা এক্সিকিউশন অ্যান্ড অলসো আর্টিস্টদেরকে কাপড়টা দেওয়া, সিনগুলো হওয়া, এরপর শুটিংয়ের পর কাপড়গুলো আবার আসলে স্টক করা। যদি ফটোশ্যুট হয় তাহলে আমার পোস্টার শ্যুট হয়, সেম কাপড় দিয়ে হবে। সো ওগুলো রক্ষণাবেক্ষণ একদম সিনেমাটা রিলিজ পর্যন্ত এর প্রেশারটা চলতেই থাকে। এটা একটা, আমি বলবো যে সিনেমার জন্য একটা নেভার এন্ডিং প্রসেস ডিজাইনারের কাজটা। বিজ্ঞাপনের জন্য আসলে শেষ হয়ে যায় ইনিশিয়ালি, মানে 2টা ফেজ সেম থাকে, শুটিং প্রেপ সেম থাকে, এরপর আসলে শুটিং এর পর আমার রেসপন্সিবিলিটি শেষ হয়ে যায় কাপড়টা দিয়ে দেওয়ার পর। বাট ফিল্মের জন্য এটা এক ধরনের এক্সট্রিম প্রেশার। আচ্ছা, একটু জনগণের প্রশ্ন করি, নায়ক নায়িকারা কি কাপড় নিয়ে যায়? ওরা কি কাপড়গুলো পায়? এই কাপড়গুলোর কি হয়? না, নায়ক নায়িকারা কাপড় নেয় না। ওকে, ওদের আসলে কাপড় যেটা হয়, বললাম যে আমাদের যেহেতু পোস্টার শুটটা বাকি থাকে, সো কেউ ওই কাপড়ের রেসপন্সিবিলিটিটা নিতে চায় না, মেজরিটি নেয় না। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সবাই চায় আমার কাছেই থাকুক, সেফ থাকুক, আমি পরিষ্কার কাপড়টা পরেও ফটোশুট করবে। এরপর কাপড়ের যেটা হয়, কাপড় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জমা দিয়ে দিই। কাজ শেষে আমরা ইনভয়েস সাবমিট করে কাপড় জমা দিয়ে দিই। এরপর এটা প্রোডিউসাররা বলতে পারবে তারা কোথায় বিক্রি করেন আপনারা, আমাদেরকে জানাবেন। তুরিনের ডিজাইন করা কাপড় যদি পাওয়া যায় মার্কেটে, সেটা তো মন্দ হবে না। কখনো কি এরকম হয়েছে, চিন্তা এসেছে যে নিজের ডিজাইন করা কাপড় সবাই পরছে, তুমি ডিজাইন করছো, ওয়াই নট ইউর ওন ব্র্যান্ড কিংবা ওন প্রোডাকশন? হ্যাঁ, অবশ্যই মাথায় এসেছে, চেষ্টাও করেছি, কিন্তু রিয়েলিটি আমাকে যেটা শিখিয়েছে, আমার প্রফেশনটা একটা 24/7 জব। আমি আসলে সংসার, বাচ্চা, এরপর আরেকটা বিজনেস যেটা শুটিং রিলেটেড না, হ্যাঁ আমার কাজ রিলেটেড, কাপড় রিলেটেড, বাট শুটিং রিলেটেড না, সেটা আমার পক্ষে করা সম্ভব না। আমি চেষ্টা করেছি, এমন না চেষ্টা করি না, বাট ম্যাসিভলি ফেইল। এরপর আমার মনে হয়েছে যে আমি হোয়াট এভার আই উইল ডু ইন দ্য ফিউচার, সেটা শুটিং রিলেটেড হওয়া লাগবে। আমার এখন যেমন আমার নিজের কাপড় নেই, বাট আমার স্টুডিও আছে, আমার একটা ইনভেন্টরি আছে যেখান থেকে আমি কাপড় রেন্ট দেই পারফর্মারদের, ডিজাইনারদের, তারা ওখান থেকে রেন্ট নিয়ে তাদের পারপাস সার্ভ করতে পারে। তো আমি, আমার রিয়েলাইজেশন এটা যে আমি শুটিং রিলেটেড এনি বিজনেস করতে পারবো, বাট শুটিং ছাড়া কোনো বিজনেস আমার পক্ষে করা সম্ভব না। প্রিয় মালতী শুনতে চাই, প্রিয় মালতীতে মেহজাবিন চৌধুরী আছেন। তোমার তো ম্যাক্সিমাম সব আর্টিস্টের সাথে আসলে কাজ করা হয়েছে এবং সব আর্টিস্টের ভরসার জায়গা তোমার নাম আসে। যদি কস্টিউমের কথা বলা, আচ্ছা তুরিন কি আছে কিনা, ফ্রি আছে কিনা, এরকম অনেকবার হয়েছে, শুনেছি আমরা ইন্ডাস্ট্রিতে যারা এই কাজ করে। মেহজাবিনের সাথে কাজ করার অভিজ্ঞতা, কারণ যেহেতু এটাই রিসেন্ট, সব থেকে রিসেন্ট ফিল্ম তোমার, একটু শুনতে চাই কেমন ছিল, পুতুলকে সাজাতে কেমন লেগেছে? মেহজাবিনের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আসলে অন্য সবার থেকে অনেক ডিফারেন্ট, কারণ মেহজাবিন একজন অ্যামেজিং পারফর্মার প্লাস একজন অ্যামেজিং হিউম্যান বিং। ওকে, মানে আমার প্রিয় মালতী করার সময় একটা বারের জন্য মনে হয়নি যে আমি মেহজাবিন চৌধুরীকে সাজাচ্ছি, আমার প্রতিবারই মনে হয়েছে আমি মালতীকেই ড্রেস করছি। ও আমাকে একটা বারও এই ফিলিংটা দেয়নি যে শি ইজ সামওয়ান ভেরি সুপারস্টার। এক্স্যাক্টলি, মানে কি বলবো, মানে ও তো আমাদের জন্য আসলে ডিজায়ারেবল একজন পার্সন, প্রত্যেকটা মানুষের জন্য ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস, বাট ও কখনোই পুরো সেটে ওকে
পুরাটা শুটিং করতে হয়েছে একটা 7 মাসের পেট পরে। একটা বারের জন্য ও বলেনি যে আপু আমি পেটটা পরবো না, পেটটা ভারী, পেটটা আমার হয়রান লাগছে। হ্যাঁ টায়ার্ড লাগলে হয়তো ওই ফিলিংটা শেয়ার করেছে, বাট ওর যেহেতু আমি ইমিডিয়েট আগে আমার একটা প্রেগনেন্সির জার্নি ছিল, সো ওর সাথে আমার একটা অ্যামেজিং বন্ড হয়েছে। প্রত্যেকটা অ্যাক্ট করার আগে ও আমার সাথে ডিসকাস করেছে আমি কিভাবে হাঁটবো, এই হাঁটাটা কি ঠিক আছে নাকি, এই অ্যাক্টটাকে আমি করতে পারবো নাকি। সো আমার সাথে মেজাবিনের জার্নিটা আমি খুবই মেমোরেবল ছিল, খুব ইন্সপায়ারিং তুরিন, সেটা টু এভরি উইমেন, নট অনলি ইউর ইন্ডাস্ট্রি, ইউ আর অ্যাজ ওয়েল, বিকজ তুমি পুরা মানে তুরিন ওর পুরো প্রেগনেন্সির জার্নিটায় she never take a rest day, she never take a break day, off day in 9 months. Even আমার এখনো মনে আছে ওয়াটার ব্রেক যেদিন করেছিল she was on set and ওখান থেকে ফোন দিল যে আচ্ছা শুনো আমার না ওয়াটার ব্রেক কোর্স, আমি হসপিটাল যাচ্ছি। I'm like what? So সবাই খুব ইন্সপায়ার হয় তোমাকে দেখে, এবং এরপরে অনেকের সাথে কথা হয়েছে, আড্ডা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, সবাই কিন্তু বলে যে তুরিন আপু আসলে যেভাবে পুরো প্রেগনেন্সিতে কাজ করে গেছে, অ্যাক্টিভ ছিল, সো ওইটা থেকে আমি অনেক ইন্সপায়ার হয়েছি। আমি একটা 6 মান্থ কাজ করতে পারবো, তুরিন আপু যদি পারে আমিও পারবো। আমি বলবো যে আমার প্রেগনেন্সিতে কাজ করার ইন্সপিরেশনটা আমার আম্মু ছিল। আম্মু সবসময় বলতো যে প্রেগনেন্সি কোনো ডিজিজ না, প্রেগনেন্সি ইজ আ ফেজ, এনজয় করো, কাজ করো, হেলদি থাকো। সো এটা আমাকে খুব মানে ইন্সপায়ার করতো আম্মুর কথাগুলো। আমার আম্মু এখন মারা গেছে, সো আম্মুকে থ্যাঙ্কস যে আমার ওই জার্নিটা এত বিউটিফুল করার জন্য। আমি শুধু একটা জিনিসই ভাবতাম যে হেলদি ভাবে কিভাবে আমি প্রেগনেন্সিটা পার করব। আমি ফ্রাস্ট্রেটেড হতে চাইনি, যেহেতু আমি এক্সট্রিমলি ওয়ার্কহলিক, তো আমি চেষ্টা করেছি যে একদম শেষ দিন পর্যন্ত কাজ করার। আমাদের এই শোটাতে আমরা সিনেমা রিলেটেড মানুষজনদেরকে ডাকি, তাদের সাথে একটু গল্প আড্ডায়, গেমসও খেলি ছোটখাটো একটা। সো আমার কাছে 5টা ক্লু আছে, অপশন আছে, 5টাতেই হলো একদম মিউট করে গান বাজবে, লিপ দেখে তোমার বলতে হবে যে এটা কোন গান। আমি তোমাকে ক্লুজ দিব, সিনেমার নাম বলবো, নায়ক নায়িকার নাম বলবো। তোমার ফার্স্ট ক্লু অন স্ক্রিন, লেটস হ্যাভ আ লুক। সিনেমা রোমিও জুলিয়েট এবং পরিচালক অশোক পাতি, অভিনেতা দেখতে পাচ্ছি, সাথে আছেন আমাদের মাহিয়া মাহি। খুব মানে নাইস একটা রোমান্টিক সং, খুব সুন্দর কস্টিউম। হ্যাঁ, এই ছাড়া আমি আর কিছু বুঝতেছি না। আচ্ছা তুরিন এটা পারবে না, আমি ড্যাম শিওর। হ্যাঁ, বেখেয়ালি মনে আমি একটু গানটা তোমাকে শোনাতে চাই। 4 নম্বর গান তোমার জন্য প্লে করব, দেখি, লেটস হ্যাভ আ লুক। এটা পারবে তুরিন, আমার বিশ্বাস। সিনেমা অনুতপ্ত, পরিচালক শিবলি সাদিক, অভিনেতা শাবনাজ ও নাইম। তুমি এসেছিলে পশু, কাল কেন আসনি। হ্যাঁ, এটা গাইবা? নো। ওকে, কবিতা হইলে আমি আবৃত্তি করতে পারতাম, গানের ব্যাপারে তুমি না, গানের গলা খুব ভালো। ওকে, তো শুনি, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। 5 নাম্বার শেষ অপশন, এবং এইটা তুমি পারবাই। এটা খুব রিসেন্ট একটা সিনেমা, সুরঙ্গ সিনেমার গান, রাহেন রাফির পরিচালনায়, যেটা আমাদের খুব দরকার, যেটা আমাদের থাকে না, যেটার আমাদের বড়ই অভাব। অলরাইট, নুসরাত ফারিয়া, আফরান নিশো অন স্ক্রিন, এবং দ্য সং ইজ টাকা তুই আমার কলিজার জান। টাকা তুই আমার কলিজার জান। খুব বাজে খেললো গেমসটা, তারপরও আমরা ভীষণ ভালোবাসি তোমাকে, আমি অনেক ভালোবাসি, তাই আমার পক্ষ থেকে রয়েছে একটা গিফট হ্যাম্পার, সেটা অনেক অনেক ভালোবাসার শেষ। আমি ইন্টারেস্টেড হয়ে গেছিলাম যে গিফট কি তোমার, আমি আছি, তোমার গিফট আর কিছু লাগবে তোমার? ওকে, অলরাইট। তোমার কাছে দর্শকের অনেক অনেক প্রশ্ন আছে, যখন আমরা বলেছি যে তুরিন আমাদের সাথে থাকবেন নেক্সট এপিসোডে, সো তারা কিছু কোয়েশ্চেন তোমাকে করেছে, সেগুলো তোমাকে করব, অ্যানসার দিও, অনেস্ট অ্যানসার দিও। ওকে, আপনার মতে স্টাইলিশ সবচেয়ে কারা হয়, নায়ক নাকি নায়িকারা? দুইজনই। ওকে, কার পোশাক ডিজাইন করে খুব আরাম পান? নায়িকা। ওকে, পোশাক কে ভালো ক্যারি করতে পারে? বোথ। ছোটবেলায় বাবা মা একা বাসায় রেখে গেলে কোন কাজটা আগে করতেন? ফ্রিজ থেকে বের করে নসিলা খাই ফেলতাম। ওকে, কিপটা সবচেয়ে বেশি কারা হয়, নায়করা না নায়িকারা?
কেউই না। মানে এটা আসলে একটা লিবারাল প্ল্যাটফর্ম, এখানে কেউ কিপটা হয় না। ওকে, ইন্ডাস্ট্রিতে কোন সেলিব্রিটির ডিজাইনার চেঞ্জ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? থাকে না সবার পার্সোনাল কস্টিউম ডিজাইনার। আমাদের তো আসলে ডিজাইনার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি না, সো আমার মনে হয় সবারই ডিজাইনার থাকা উচিত। ওকে, কার সাথে নেক্সট কাজ করতে চান, ইচ্ছে আছে? সাকিব খান। ওকে, ইন্ডাস্ট্রিতে সেলিব্রিটি ফ্রেন্ড কে? লট অফ, ইউ আর ওয়ান অফ দেম। আর আমার খুব ভালো বন্ধু সৈয়দ আহমেদ শাওকি, আমার কাছে তো সবচেয়ে বড় সেলিব্রিটি ওই ডিরেক্টর। হ্যাঁ। ওকে, কথায় কথায় কোন শব্দটি বেশি ব্যবহার করেন? অফকোর্স। ওকে, কোন ডিরেক্টরের সাথে কাজ করতে বেশ ভালো লাগে? শৌকি। শুটিং এ বা কারো ড্রেস ডিজাইন করতে অকওয়ার্ড সিচুয়েশনে কখনো পড়েছেন কিনা? অনেকবার। ওকে, কি টাইপের অকওয়ার্ড সিচুয়েশন? মোস্টলি যেটা হয় যে একটা মেজারমেন্ট বলে, সেই মেজারমেন্টটার সাথে যে মেজারমেন্টটা নিয়ে আসে সেটার কোনো সম্পর্ক নাই, তার মানে বলে শুকনা কিন্তু আসে মোটা। আপনার করা কোনো কাজ আপনার ভালো লাগেনি বা মনে হয়েছে আরো ভালো করা প্রয়োজন ছিল, এমন কোনো একটা কাজ? আমার করা প্রতিটা কাজই আমার মনে হয় আরো ভালো হতে পারতো। ওকে, বড় পর্দা নাকি ছোট পর্দা কিংবা ওয়েব ফিল্ম, যেটা আপনি বেশি করেন? সিনেমা, বড় পর্দার জন্য। সাধারণ ছেলে মেয়েদের জন্য ছোট্ট একটা টিপস যদি দিতে হয় সেটা কি হবে? জেন মিলেনিয়াল। জেনজিদের জন্য তো কোনো টিপস দেওয়ার কিছু নাই। আর যদি ক্লোদিং নিয়ে টিপস হয়, টিপস আমার একটাই, যেটা পরে কমফোর্টেবল লাগবে সেটাই পরা উচিত, সেটাই ফ্যাশন। ওকে, নতুন প্রজন্মের কেউ এই সেক্টরে কাজ করতে চাইলে, ক্যারিয়ার গড়তে চাইলে আপনি কোন সাজেশনটা দিবেন সবার আগে যদি এনাফ পর্যাপ্ত পরিমাণ অনেস্টি থাকে, যে কেউ এই প্রফেশনে আসতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ তুরিন ফর বিং মাই গেস্ট। তোমার কেমন লাগলো আজকে শোতে এসে এবং সিনে ব্লাস্টের শোতে এসে? আজকে শোটা অনেক স্পেশাল বিকজ তুমি আমার হোস্ট। আমি যত প্রোগ্রাম করছি সোফার, এটা সবচেয়ে বেস্ট। এটা আমি আছি বলে বলছো নাকি সত্যি সত্যি? না না, একদম মন থেকে। ওকে, সিনে ব্লাস্টের যারা দর্শক আছেন, যারা তোমার সিনেমাগুলো দেখে, তোমার কাজ নিয়ে প্রশংসা করে, তাদেরকে কি বলার আছে এটিএন বাংলার দর্শক যারা আছে? তাদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই যে আপনারা শুধু নায়ক নায়িকা অথবা ডিরেক্টর প্রযোজক না দেখেও যে ক্যামেরার পেছনের মানুষগুলোকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাদের কষ্টটাকে দেখছেন। সো থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করবেন, আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো ইনশাআল্লাহ। ভালো ভালো ডিজাইন আমরা। থ্যাংক ইউ সো মাচ তুরিন, নিশ্চয়ই দেখা হবে এবং তোমার কাজ এরকম করে পাখা মেলতে থাকুক আসমানে আসমানে আসমানে। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো সিনেমাস থেকে সাইন আউট করছি, তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসার হালে জনপ্রিয় কোনো সেলিব্রিটি গেস্ট, যে সমালোচিত, আলোচিত, নিন্দিত কিংবা নন্দিত। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন এটিএন বাংলার সাথে। শুভরাত্রি।